আবারও আমন্ত্রণ ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং লেনদেনের গতিও বেশ ভালোই ছিল। গত কার্যদিবসের ধারাবাহিকতায় কিন্তু লেনদেনের সমাপ্তি হচ্ছে এবং আজকেও কিন্তু ৭০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং আমরা যদি সেক্টর ওয়াইজ লেনদেনের কথা বলি, যে দিন শেষে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই সেক্টরে মোট লেনদেনের ১৬.৭২% লেনদেন হয়েছে টাকার অঙ্কে, ১১৪ কোটি টাকার কিছুটা বেশি, এবং ব্যাংকিং সেক্টর ১০৭ কোটি টাকা লেনদেন করেছে সারাদিন জুড়ে, যা মোট লেনদেনের ১৫.৭৯%, এবং টেক্সটাইল সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, ৯.৫১% লেনদেন করেছে, যা টাকার অঙ্কে ৬৪ কোটি টাকার কিছুটা বেশি। তো ইন্ডেক্সগুলো অবস্থান একটু জেনে নিব। দিন শেষে কি অবস্থানে রয়েছে ডিএসসির সূচকের অবস্থান? আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসির সূচকটি ১৮ পয়েন্টের মতো কমে লেনদেনের সমাপ্তি হয়েছে, ৫,২৬৬ পয়েন্টে রয়েছে, এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে। আমি কিছুক্ষণ আগেই আপনাদের যেমনটা বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ২০০টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যা দেখতে পাচ্ছেন ১৪৭টি, এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর, এবং টার্নওভার ছাড়িয়েছে ৭১২ কোটি টাকার কিছুটা বেশি। যেখানে গত কার্যদিবসে ৭৪৬ কোটি টাকা লেনদেন হচ্ছে, সেখানে কিছুটা কম লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে। আমরা আমাদের অতিথির জন্য অপেক্ষা করছি। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। জি, আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই বাজারে একটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং একটা ধারাবাহিকতা কিন্তু মেনটেন করছে। এটা আসলে প্রথম একটা বিষয় জানতে চাইবো যে এটা কতদিন সাস্টেইন করবে, এটা একটা বিষয়, এবং এটার পেছনে কারণ কি হতে পারে? জি দেখেন, আসলে আমরা আমাদের এক্সপেকটেশন এখন এমন জায়গায় চলে গেছে যে আমরা ৫০০ কোটি টাকার উপরে যদি একটা লেনদেন কয়েকদিন ধরে হয়, আমরা এটা নিয়ে বেশ আশাবাদী হচ্ছি। এর কারণটা হলো আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে ট্রানজেকশনটা মার্কেটে লিকুইডিটি খুবই কম, ৩০০ কোটি টাকার নিচে লেনদেন, মানুষের আস্থার জায়গায় অভাব। বাট সবার মধ্যে যে বিষয়টা কাজ করছে, একটা হচ্ছে যে আপনার একটা ইয়ার এন্ড হয়েছে, ব্যাংকিং সেক্টরের যেগুলো ভালো তাদের আপনার ইয়ার এন্ড ক্লোজিং এর সময় এসেছে, সেগুলো ডিভিডেন্ড আসবে, ডিক্লারেশন। এটার সঙ্গে সঙ্গে আপনার যেটা হচ্ছে, যেহেতু আমাদের নির্বাচনটা খুবই সামনে, সো প্রত্যেকটা সেক্টরেই আমরা যেখানে কথা বলছি, মানুষের মধ্যে কিন্তু এরকম একটা অভিব্যক্তি আছে যে ইলেকশনের পরে তারা মনে করছে যে ক্যাপিটাল মার্কেট সহ পুরো অর্থনীতির অন্যান্য ইন্ডেক্স গুলো ভালো হবে। তো তার একটা প্রাইমারি আমরা মনে করি যে সিমটম আমরা ক্যাপিটাল মার্কেটে দেখছি। বাট স্টিল আমার কাছে মনে হয় যে আমাদের লেনদেনটা অন্তত পক্ষে ১,০০০ কোটি টাকার প্লাসে কন্টিনিউয়াসলি থাকা দরকার, যেটা হবে অনেকটা পার্টিসিপেটিভ ক্যাপিটাল মার্কেট। যে আরেকটা প্রশ্ন ছিল যে এটা আসলে সাস্টেইন করতে পারে কতদিন? যে এখানে কয়েকটা বিষয় নির্ভর করছে। একটা হচ্ছে যে দেখেন যে আমরা প্রায় বিগত ১.৫ বছর ধরে ক্যাপিটাল মার্কেটের যে অপরচুনিটিটা ধরতে চেয়েছিলাম, একটা হচ্ছে যে ভালো আইপিও আনা, একটা হচ্ছে পুরা মার্কেটের একটা সংস্কারের বিষয়টা ছিল, দ্যাট ইনক্লুডস এসিসি টু। এসিসির মধ্যেও একটা সংস্কার আমরা চেয়েছিলাম, প্লাস বাজারে যে ম্যানিপুলেশন হয়, বাজারে যে আস্থার সংকট, বাজারে যে ভালো যে আইপিও আসে না, গুড গভর্নেন্স যে নাই, সেটারও কিন্তু একটা সংস্কার আমরা আশা করেছিলাম। সেটার পলিসিগুলো আমরা একদম লাস্ট টেবিলে এসে দেখলাম যে আপনার ৩টা ব্রড স্কেলের রুলস গুলো অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এটার রোল আউটটা, এক্সিকিউশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার নলেজ থাকতে পারে, কিন্তু স্কিলটা ডিপেন্ড করে রোল আউটটার উপরে। তো আমরা একটা ভালো মার্জিন রুল পলিসি আমরা দেখেছি, যদিও অনেকটা এখনকার এক্সিস্টিং যে ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আছে, ব্রোকার হাউসগুলো যেগুলো আপনার চালাচ্ছে, সেখানে এই রুলটা ফলো করা বেশ ডিফিকাল্ট। সো এটা যদি সিস্টেম দিয়ে আপনি অ্যারেঞ্জ না করতে পারেন, এটা একটা চ্যালেঞ্জ হবে। সেকেন্ড হচ্ছে যে আমরা দেখলাম যে আইপিও আনার ক্ষেত্রে গভর্নমেন্ট আমাদের চিফ অ্যাডভাইজারি প্রায় ৯ মাস আগে 5টা ডিরেকশন দিয়েছিলেন, যার মধ্যে একটা বড় মোটা দাগের আশা ছিল সবার কাছে যে গভর্নমেন্টের যে ইনস্টিটিউশনগুলো আছে, স্টেট ওন এন্টারপ্রাইজ, সেগুলো আসবে, মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলো আসবে। তো সেটা নিয়ে অনেক দৌড়ঝাঁপ আমরা দেখেছি এসএসসি থেকে, ডিএসসি থেকে, কিন্তু এটা নিয়ে এখন কিন্তু আমরা অনেকটা হতাশার একটা সুর আমরা কিন্তু পাচ্ছি বিভিন্ন কর্নার থেকে। এটা একটা ফ্রাস্ট্রেটিং ইস্যু।
তো এইটা যদি আমরা সলভ না করি, আমরা যে প্রমিসগুলো করেছি, আমরা যে কারণে এই মার্জিনুল পলিসি আনলাম, মিউচুয়াল ফান্ডের পলিসি আনলাম, আইপিও নতুন পলিসি আনলাম যে নতুন আইপিও আসবে, সেটা যদি আমরা আপনার এক্সিকিউশনটা না দেখতে পারি, তাহলে এটা কিন্তু আপনার সাস্টেন হবে না। একটা সাস্টেনেবল পুঁজিবাজারের জন্য দুইটা সাইড, সাপ্লাই সাইড থেকেও যেমন আপনার ভালো স্টকের সাপ্লাই থাকতে হবে, আর অন্যদিকে কিন্তু আপনার মার্কেটে একটা লিকুইডিটি থাকতে হবে। সো মার্কেটে লিকুইডিটিটা কিন্তু আমরা আবার দেখলাম সেন্ট্রাল ব্যাংক বেশ ডলার মার্কেট থেকে কিনেছে, এটার কিন্তু একটা ইনফ্লো মার্কেটে, ক্যাশ মানি মার্কেটে আসবে, কিন্তু সেইটা আসলে কিভাবে লিঙ্ক করে ক্যাপিটাল মার্কেটে আসবে, সেটা এখন একটা বড় দেখার বিষয়। সেইটা যদি হয় তাহলে আপনি বলতে পারেন একটা সাস্টেন করবে, যেটা হয়তো 1,1200 কোটি থেকে 2,000 কোটি দিকে যাওয়ার একটা টার্ন করতে পারে। কিন্তু সেটার জন্য আমরা এই 1.5 বছর যে স্লো প্রোগ্রেস দেখেছি, সেটা আমরা আশা করছি যে ইলেকশন হয়ে গেলেই একটা ইলেক্টেড গভর্নমেন্ট যাদের জনগণের ম্যান্ডেট আছে, তারা ইনক্লুসিভলি চিন্তা করবেন এবং ডেফিনেটলি পুঁজিবাজারকে হাইস্ট অ্যাটেনশন দিয়ে এখানে যে সংস্কারগুলো দরকার, যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার, যে ফাংশনালিটি ইন প্লেস থাকা দরকার, সেটা যদি হয় তাহলেই কেবলমাত্র সাস্টেন হবে। আদারওয়াইজ আপনি এরকম কিন্তু 2-3টা টাইমস আমরা দেখেছি লাস্ট 1.5 ইয়ারে, যে কয়েকদিন আমরা দেখেছি যে একটু ট্রেডটা ভালো থাকে, তারপরে কিন্তু আবার এটা সেই 200, 300, 400 কোটি টাকার নিচে চলে যায়। তো সেইটা এখন আমাদের দেখার বিষয় যে আসলে আমরা যে প্রমিসগুলো করেছি, যে কারণে আমরা এই সংস্কারগুলো করার জন্য প্ল্যান করেছি, সেটার আসলে রোল আউটটা কিভাবে হয়। জি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে নতুন আইপিও আসার বিষয়টি বলছিলেন এবং বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছেন যে এই বাজার এটা সাস্টেইন করার জন্য আসলে সেই অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টার যে 5টা নির্দেশনা ছিল আসলে এই বাজারের জন্য, বিদেশি এক্সপার্ট নিয়োগ দেওয়ার বিষয় এবং বহুজাতিক কোম্পানি, সরকারি রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে এই পুঁজিবাজারে আনার বিষয়, এরকম আসলে 5টা নির্দেশনা ছিল। সেই নির্দেশনা কি আসলে নির্দেশনা পর্যায়ে থাকবে নাকি এটা নিয়ে আসলে আগাবে? দেখেন, এই এই সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সবচেয়ে লার্নেড, নলেজেবল ইন্টারিম গভর্নমেন্ট ওই মাসে। পলিটিক্যাল গভর্নমেন্টে যারা থাকে তাদের চেয়ে অনেক বেশি শিক্ষিত, বিদেশি ডিগ্রিধারী, বিভিন্ন বড় বড় পজিশনে কাজ করা। কিন্তু আনফর্চুনেটলি আমাদের কাছে লাস্ট মোমেন্টে এসে যেটা মনে হচ্ছে যে এই যে আমাদের দেশের যে ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসির মধ্যে সামহাও তাদের যে ইনস্ট্রাকশন বা সদিচ্ছা, সেগুলো কিন্তু আটকে গেছে। সো এই লিডারশিপ জায়গায় কিন্তু আমরা আসলে একটা বড় ধরনের ক্রাইসিস দেখতে পাচ্ছি। আমরা প্রতিটা জায়গায় হাত দিয়েছি, কিন্তু আসলে কোথাওই সেটার 100% যে এক্সিকিউশন, রোল আউটটা, সেটা আমরা করতে পারছি না। লাস্টে এসে আপনি কিন্তু খেয়াল করে দেখবেন যে আমাদের বিভিন্ন অ্যাডভাইজারদের মুখে এই 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 আমলাতান্ত্রিক জটিলতায় যে তাদের সমস্ত ডিসিশনগুলো আটকে আছে, এরকম একটা খেদ বা অসন্তুষ্টি আমরা দেখেছি। সুতরাং এটার ক্ষেত্রেও আমাদের কাছে যেটা আমরা দেখছি যে এফআইডি তার কাজটা করেছে, এসিসি তার কাজটা করেছে, ডিএসি তার কাজটা করেছে, কিন্তু তাহলে তারপরে বাকি দায়টা কার এখানে? বাকি দায়টা কার মানে এখানে আসলে? আপনি দেখেন যে যে বাকি যে মিনিস্ট্রি গুলো আছে, কনসার্ন মিনিস্ট্রি, যারা আসলে এই স্টেট ওন অর্গানাইজেশন গুলোকে ওন করে বা তাদের ম্যানেজমেন্টে আছে, তাদের বোর্ডে আছে, তারা কিন্তু ইকুয়ালি তাহলে এখানে পার্টিসিপেট করছে না। প্লাস এখনো কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এসিসির মধ্যেও যে যে অ্যাক্টিভিটি, যে ফাংশনালিজমটা থাকার দরকার, এমপ্লয়ি এবং কমিশন সবকিছু মিলায়, সামহাও আমরা যতই অস্বীকার করি না কেন, আমরা কিন্তু সেখানেও একটা ফুল রিদম আমরা দেখতে পাচ্ছি না। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এটা অনেকটা প্রমিজের মতো হয়ে গেছে। আমরা 9 মাস আগে বলেছিলাম, কিন্তু সেইটা প্রমিজের ক্ষেত্রে যে এক্সিকিউশনের জন্য যে যে অ্যাকাউন্টেবল পার্সন, যাদের ডেডলাইন দিয়ে কাজগুলো করার দরকার ছিল, সেটা মনিটরিং আমরা ঠিক মতো করতে পারিনি, এবং সেখানেও আমাদের সদিচ্ছার অভাব ছিল নিশ্চিত। যার কারণে আমরা এই 9 মাসের মধ্যেও একটা কোম্পানির লিস্টেড আসার জন্য যে বিগিনিং প্রসেস, সেটাই আমরা আসলে এখনো শুরু করতে এবং পারলাম না। তখন কিন্তু এটাকে 3 মাস সময় দেয়া হয়েছিল যে দেখেন 3 মাসের প্রত্যেকটা মধ্যে এই সংস্কারগুলো করা হবে পুঁজিবাজারের জন্য। জি, আমি শুধু পুঁজিবাজার বলবো না, আমি এন্টার ইকোনমিক সেক্টরে দেখেন যে আমরা খুব বড় দাগে যারা ঋণ খেলাপি, যারা টাকা বাইরে নিয়ে চলে গেছে, যারা এই আইপিও মিসম্যানেজমেন্ট সহ বিভিন্ন কিছু করেছে, তাদের কাউকে কিন্তু প্রকৃতপক্ষে কোনো আইনের আওতায় এনে কোনো কিছু আমরা এক্সিকিউশন করতে পারিনি। তো ঠিক সেরকমই পুঁজিবাজারের যে সংস্কার, যে এক্সপেকটেশন ছিল, সেটা আমরা চিফ অ্যাডভাইজার থেকে বলার পরেও, এবং এখানে একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার দেওয়া হয়েছিল, যাতে পার্টিকুলারলি ফোকাস করে ক্যাপিটাল মার্কেটের সংস্কার থেকে শুরু করে নতুন আইপিও আসা যায়। আমরা অনেকবার তার সঙ্গে বসেছি, কিন্তু সামহাও আমরা কিন্তু এটার এক্সিকিউশনটা দেখলাম না। তাহলে আমি দুটা জায়গায় বলবো, একটা হচ্ছে
ডেফিনেটলি ওখান থেকে ফলো আপ এবং রোল আউটের অভাব ছিল আমাদের গভর্নমেন্ট থেকে, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ব্যুরোক্রেসির যে জটিলতা সেটার মধ্যে কিন্তু আটকে আছি। সো মূলত কোনো চেঞ্জ কিন্তু আসলে আমরা ফলাফলটা কিন্তু আমরা সাধারণ জনগণ কেউ পেলাম না এখান থেকে। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এখানে সংযুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ, একুশে টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ কায়সার হামিদের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।